আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জুয়েল, সহকারী শিক্ষক বাংলা, গাজীপুর AMU সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর, সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। বন্ধুরা, গত ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। বন্ধুরা, তোমাদের কি মনে আছে তৃতীয় অধ্যায় কি ছিল? রূপতত্ত্ব। তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল রূপতত্ত্ব। আমরা এই রূপতত্ত্বের অন্তর্ভুক্ত শব্দ এবং শব্দ গঠনের কিছু ভাষিক উপাদান নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম। আসো আমরা আজকে এই রূপতত্ত্বের দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু বিষয় শিখে নেই। রূপতত্ত্বের আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ। শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ। শব্দের শ্রেণী বিভাগ। আমরা জানি সাধারণত শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। ভাগগুলো কি কি আসো বন্ধুরা আমরা দেখে নিই বোর্ডে। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া। তাহলে আমরা কি শিখলাম? শব্দের শ্রেণী বিভাগে আমরা দেখতে পাচ্ছি শব্দকে 5টি ভাগে ভাগ করা যায়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া। বন্ধুরা আসো আমরা একটা একটা করে জেনে নেই যে প্রথমে কি বিশেষ্য। আমরা বিশেষ্যের সংজ্ঞায় কি জানি? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, কোনো কর্ম এবং কোনো ভাব অথবা গুণের নাম বোঝায় তাকে আমরা, অর্থাৎ সেই শব্দকে আমরা বিশেষ্য শব্দ বলি। দুই একটি উদাহরণ আমরা লিখি, দেখো। রহিম সৌরভ হিমালয় সোমবার ভোজন খাওয়া ইত্যাদি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বিশেষ্য শব্দের উদাহরণে অসংখ্য উদাহরণ আছে। বিশেষ্যকে আবার নানা শ্রেণীতে ভাগ করা যায়, আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। এই উদাহরণগুলোর মধ্যে যে রহিম, সৌরভ, হিমালয়, সোমবার, ভোজন, খাওয়া, এগুলো বিশেষ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ বিশেষ্য শব্দ। আসো বন্ধুরা, এরপরে আমরা সর্বনাম সম্পর্কে জেনে নেই। সর্বনাম কি? বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি আমরা তাই হচ্ছে সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি তাই হচ্ছে সর্বনাম। যেমন আসো আমরা বোর্ডে লিখি, দেখি। আমি, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। এগুলো হচ্ছে কিসের উদাহরণ? এগুলো সর্বনামের উদাহরণ, অর্থাৎ বিশেষ্যের পরিবর্তে যে শব্দটি আমি ব্যবহার করি তাই হচ্ছে সর্বনাম। বন্ধুরা আসে এরপরে বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে আমরা বিশেষণ বলি। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা, অর্থাৎ সেই শব্দকে আমরা বিশেষণ বলি। যেমন দেখো, পাকা
রাস্তা। এখানে পাকা হচ্ছে বিশেষণ। যদি তুমি বলো করুণাময়, তুমি করুণাময়, এখানে বিশেষণ। যদি তুমি বলো মেধাবী ছাত্রী, তাহলে এখানে কি মেধাবী বিশেষণ। আচ্ছা, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে তুমি একটি সর্বনাম, এখানে করুণাময় তার মানে কি সর্বনামকে, একটি সর্বনামকে বিশেষিত করেছে। এখানে রাস্তা একটি বিশেষ্য, পাকা এই বিশেষ্য শব্দকে বিশেষিত করেছে, অথবা ছাত্রী একটা বিশেষ্য শব্দ, একে বিশেষিত করেছে মেধাবী। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম যে যে শব্দ বিশেষ্য অথবা সর্বনামের দোষগুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাই হচ্ছে বিশেষণ। বন্ধুরা আসে এরপরে শিখি আমরা অব্যয়। এরপরে কি শিখবো? অব্যয়। অব্যয় শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয়ে কোনরূপ পরিবর্তিত হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে। যে সকল শব্দ বাক্যস্থিত কোনো পদ অথবা শব্দকে যুক্ত অথবা বিয়োগ করে, অর্থাৎ যে শব্দটি বাক্যস্থিত একাধিক শব্দ বা বাক্যাংশের মধ্যে সংযোগ বা বিয়োগ ঘটায় তাদেরকে আমরা অব্যয় শব্দ বলে থাকি। বন্ধুরা আসো আমরা একটি দুটি উদাহরণ লিখি। রহিম এবং করিম কাজটি করেছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এবং শব্দটি রহিম এবং করিমকে যুক্ত করেছে। অথবা যদি তুমি বলো তমা কিংবা রমা কেউই আজ আসবে না। বাক্যটি কি লিখেছি? তমা কিংবা রমা কেউই আজ আসবে না। এই বাক্যে এই কিংবা এটি একটি অব্যয়। কি করেছে? তমা এবং রমা এদেরকে বিয়োগ করেছে, বিযুক্ত করেছে। তাহলে যে সকল অপরিবর্তনীয় শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে একাধিক শব্দের মধ্যে সংযোগ বা বিয়োগ অথবা একাধিক বাক্যাংশের মধ্যে সংযোগ বা বিয়োগ ঘটায় তাদেরকে আমরা অব্যয় শব্দ বলে থাকি। তো বন্ধুরা আসো এরপরে শব্দের প্রকারের মধ্যে সর্বশেষ কি আছে? ক্রিয়া। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আমরা ক্রিয়া শব্দ বলি। যেমন সে বই পড়ে, সে বই পড়ে। আমি স্কুলে যাই। অন্যতমা গান গায়। বন্ধুরা এই তিনটি বাক্যে আমরা কি দেখতে পাচ্ছি? পড়ে, যায় এবং গায়। এরা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা কি শিখলাম যে ক্রিয়াপদ কাকে বলে এবং ক্রিয়াপদের উদাহরণ। এই তিনটি বাক্যে আমরা দেখতে পাচ্ছি পড়ে, যায় এবং গায়, এরা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বন্ধুরা আসো আমরা রূপতত্ত্বের আরেকটি বিষয় শিখে নেই। এখন শিখলাম আমরা শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ। এই যে পাঁচটি ছিল যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় এবং ক্রিয়া, এই ক্রিয়ার আবার প্রকারভেদ আছে। আসো বন্ধুরা এটা আমরা একটু জেনে নেই। ক্রিয়ার প্রকারভেদ।
ক্রিয়াপদকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? এক হচ্ছে সমাপিকা সমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে যে ক্রিয়া বাক্যের ভাব প্রকাশে সক্ষম, অর্থাৎ যে ক্রিয়া শব্দ বাক্যের অথবা বক্তার মনের ভাব পরিপূর্ণ রূপে প্রকাশ করতে পারে, সেই ক্রিয়াকে আমরা সমাপিকা ক্রিয়া বলি। যেমন আমরা যদি বলি তুহিন বাড়ি যাচ্ছে, এখানে যাচ্ছে ক্রিয়াপদ দিয়ে বক্তার যে ভাব সেটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যাচ্ছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া শব্দ দ্বারা বক্তার মনের ভাব প্রকাশ করতে পারে না, বা যে ক্রিয়া শব্দ বক্তা বা বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, অর্থাৎ ভাবের অপূর্ণতা থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। যেমন তুমি ভাত খেয়ে খেলতে যাবে, তুমি ভাত খেয়ে খেলতে যাবে, যদি এইটুকু আমি বলি ভাত খেয়ে, তুমি ভাত খেয়ে, তাহলে কি হলো? যে বক্তার মনের ভাবের মধ্যে অসম্পূর্ণতা রয়ে গেল, অতএব খেয়ে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আসো বন্ধুরা, আমরা এরপরে আরেকটি বিষয় শিখি। শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন, অর্থাৎ এক ধরনের শব্দ থেকে অন্য প্রকারের শব্দে পরিণত করা। প্রথমে আসো আমরা যদি বলি যে বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন, অর্থাৎ একটি বিশেষ শব্দকে আমি কি করব? বিশেষণ শব্দে পরিণত করব। যেমন ধরো যে জলকে যদি আমি জলা বলি, জলকে কি বলছি? জলা। জল একটি বিশেষ শব্দ, এর সাথে যদি প্রত্যয় যুক্ত করি, অর্থাৎ আপ্রত্যয় যুক্ত করে জলা হয়েছে, অর্থাৎ জল শব্দটিকে আমি কি করেছি? জলা বিশেষণে রূপান্তর করেছি। তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা বিশেষ শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত করব, তখন কি হয়ে যাবে? যে নতুন শব্দটি গঠিত হবে সেটি একটি বিশেষণ শব্দ হবে। যেমন যেটি বলেছিলাম, জল একটি বিশেষ শব্দ, এর সাথে আ যুক্ত করলে জলা, এই জলা বিশেষণ, জলা বিশেষণ। যদি তুমি এরকম বলো যে চোর, চোর একটি বিশেষ শব্দ, যদি তুমি এর সাথে আ যুক্ত করে দাও তাহলে কি দাঁড়ালো? চোরা। তাহলে এই চোরা কি? বিশেষণ। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি? যে বিশেষ্য শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত করি তাহলে আমরা কি পাবো? বিশেষণ পাবো। তো বন্ধুরা, সেইভাবে আরো শব্দ তৈরি করা যায়। আমরা এরপরে আবার আরেকটি শিখি যে বিশেষণ থেকে বিশেষে পরিবর্তন, বিশেষণ থেকে বিশেষ্য শব্দে পরিবর্তন। যখন আমি বিশেষণকে বিশেষ্য শব্দে পরিণত করব, তখন আমাকে কি করতে হবে? যেমন আমরা আগে যে উদাহরণ লিখেছিলাম যে জলা ছিল বিশেষণ, জলা কি? বিশেষণ। একে আমি যদি ভাঙি কি পাবো? জল
যোগ আ, অর্থাৎ এই বিশেষণ থেকে যখন আমি এই প্রত্যয় অংশটুকু বাদ দেব, বিশেষণ থেকে আমি যখন কি করব, প্রত্যয় অংশ বাদ দেব, তখন কি থাকবে, বিশেষ্য থাকবে। অর্থাৎ এটি কি হয়ে গেল, বিশেষ্য হয়ে গেল। যদি তুমি বলো যে সামাজিক, একটি শব্দ সামাজিক, সমাজ যোগ ইক প্রত্যয়। এখন এখানে সামাজিক এটি বিশেষণ শব্দ। সামাজিক কি শব্দ, বিশেষণ শব্দ। একে দেখো কিভাবে তৈরি করেছিলাম আমরা, একে ভাঙলে সমাজ পাচ্ছি, ইক প্রত্যয় পাচ্ছি। এখন যদি আমি এই ইক প্রত্যয়কে সরিয়ে দিই, তুলে দেই, তাহলে কি থাকবে, সমাজ। এটি হচ্ছে একটি বিশেষ্য শব্দ। অর্থাৎ বিশেষণ থেকে, বিশেষণ শব্দ থেকে যদি আমি প্রত্যয় অংশটুকু বাদ দেই, তাহলে যে মূল অংশ থাকবে সেটি হচ্ছে বিশেষ্য। তো বন্ধুরা, আমরা তাহলে এখানে দুটো জিনিস শিখে নিলাম, যে বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিবর্তন করা। এরপর আসো আমরা আরেকটি বিষয় শিখি, এটি লিঙ্গ। রূপতত্ত্বের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে কি, লিঙ্গ। শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা আমরা পুরুষ স্ত্রী, স্ত্রী পুরুষ উভয়ই বা স্ত্রী পুরুষ কোনটি বোঝায় না এরূপ বুঝে থাকি, সেই সকল শব্দকে আমরা কি বলি, লিঙ্গ বা চিহ্ন বলি। তাকে আমরা লিঙ্গ বা চিহ্ন বলে অভিহিত করি। অর্থাৎ শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা তাকে আমরা স্ত্রী বলতে পারি, পুরুষ বলতে পারি, স্ত্রী পুরুষ উভয় বলতে পারি, অথবা স্ত্রী পুরুষ কোনটি নয় এরূপ বুঝে থাকি, সেই শব্দগুলোকে আমরা কি বলি, লিঙ্গ বলি। তো এই লিঙ্গর ক্ষেত্রে আমরা কি জানি, যে 4 প্রকারের লিঙ্গ রয়েছে। যে কি কি সেগুলো, যে পুরুষবাচক, স্ত্রীবাচক, তারপরে হচ্ছে স্ত্রী পুরুষ উভয়ই, এবং স্ত্রী পুরুষ কোনটি নয়। বন্ধুরা, উদাহরণ নিশ্চয়ই তোমরা আগে শিখে নিয়েছো, যে যদি আমি বাবা, চাচা, নানা এগুলো বলি, এগুলো হচ্ছে পুরুষবাচক বিশেষ্য শব্দ। যদি আমি দাদি, নানি, নারী ইত্যাদি বলি, এগুলো হচ্ছে স্ত্রীবাচক বিশেষ্য শব্দ। এছাড়া যদি আমি বলি যে সন্তান, শিক্ষিত, রাষ্ট্রপতি, এগুলো হচ্ছে কি বোঝায়, নারী পুরুষ উভয় বোঝায়। অথবা যদি ধরো আমি যদি চেয়ার, টেবিল ইত্যাদি বলি, তাহলে নারী পুরুষ কোনটি বোঝায় না, অর্থাৎ ক্লিবলিঙ্গ বলি। ঠিক আছে, তাহলে এই লিঙ্গের ক্ষেত্রে হচ্ছে লিঙ্গান্তরের একটি বিষয় আমরা শিখে থাকি, যে এই পুরুষবাচক বিশেষ্য শব্দগুলোকে কিভাবে নারীবাচক বিশেষ্য শব্দে পরিণত করা যায়। তাহলে অর্থাৎ লিঙ্গান্তরের নিয়ম কি কি, যে লিঙ্গান্তরের ক্ষেত্রে আমরা যেভাবে লিঙ্গান্তর করে থাকি, যে ধরো একটি মূল শব্দ তার সাথে সম্পূর্ণ আলাদা একটি শব্দ যুক্ত করে কি করতে পারি, আমরা লিঙ্গান্তর করতে পারি। যেমন ধরো বাবা একটি শব্দ, সম্পূর্ণ আলাদা আরেকটি শব্দ যুক্ত করে আমরা কি করলাম, মা করলাম। তাহলে বাবা এটি হচ্ছে পুরুষবাচক, আর এটি হচ্ছে স্ত্রীবাচক, অর্থাৎ মা হচ্ছে স্ত্রীবাচক। আবার ধরো যদি তুমি সুখ বলো, সুখ পাখি, একে সম্পূর্ণ আলাদা একটি শব্দ শাড়ি লিখে আমি কি করলাম, লিঙ্গান্তর করলাম। তাহলে এইভাবেও ভিন্ন শব্দ যোগে লিঙ্গান্তর করা যায়। আবার কখনো কখনো আমরা কি করি, এই যে প্রত্যয় আমরা শিখেছি, এই প্রত্যয় যুক্ত করেও কি করা যায়, লিঙ্গান্তর করা যায়। যেমন আসো আমরা একটি দুটি যদি লিখি, যে প্রত্যয় যুক্ত করে লিঙ্গান্তর। যেমন ধরো নায়ক, এর সাথে যদি আমি ইকা প্রত্যয় যুক্ত করি, কি করব, ইকা, নায়ক যোগ ইকা কি হয়ে যাবে, নায়িকা। অথবা ধরো অজ, এর সাথে যদি আমি আ যুক্ত করি, তাহলে কি হবে, অজা। এটি স্ত্রীবাচক একটি শব্দ। এভাবে লিঙ্গান্তর করতে গিয়ে আমরা প্রত্যয় ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে আমরা লিঙ্গান্তর করতে পারি। তো বন্ধুরা, আসো আমরা এরপরে বচন নিয়ে আলোচনা করি। রূপতত্ত্বের আরো একটি আলোচ্য বিষয় হচ্ছে কি, বচন। বচন
বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায় হচ্ছে বচন। বচন কি? বচন হচ্ছে বিশেষ্য শব্দ এবং সর্বনাম শব্দের সংখ্যার ধারণা প্রকাশ। অর্থাৎ এটি বিশেষ্য শব্দ, সেটাকে আমি কয়টা আছে, অর্থাৎ একটা আছে না অনেকগুলো আছে, এটা যখন চিন্তা করব তখন কি হবে যে আমরা এই বচনের অন্তর্ভুক্ত করতে পারবো। যে ধরো একজন ছাত্র, ঠিক আছে, এটা যদি বলি, অথবা ছাত্ররা যদি বলি, তাহলে কি দাঁড়ালো যে ছাত্র ছাত্ররা। ছাত্র হচ্ছে এক বচন আর ছাত্ররা হচ্ছে বহুবচন। তাহলে সে তারা সর্বনামের ক্ষেত্র হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে আমরা কি বলি? বচন বলি। বচন কয় প্রকার? এক বচন, বহু বচন, অর্থাৎ বচন হলো দুই প্রকার। তো বন্ধুরা আসো বচনের ক্ষেত্রে আমরা যদি একটুখানি আলোচনা করি যে এক বচন থেকে বহু বচন কিভাবে করা যায়, অর্থাৎ এক বচনের একটি শব্দকে আমি কিভাবে বহু বচন করব। প্রথমেই হচ্ছে যে আমাকে যে শব্দটি দেওয়া হলো সেই শব্দের শেষে কিছু বহুত্ব জ্ঞাপক প্রত্যয় বা শব্দাংশ যুক্ত করে আমি কি করতে পারি? এক বচনকে বহু বচনে রূপান্তর করতে পারি। যেমন দেখো, পুস্তক একটি শব্দ। পুস্তক এক বচনের একটি শব্দ, একে বহু বচন করলে এর সাথে যদি আবলি যুক্ত করি তাহলে কি হবে? পুস্তকাবলি। তাহলে এখানে কি হলো যে পুস্তকের সাথে আবলি যুক্ত করে আমি পুস্তকাবলি করলাম, অর্থাৎ বহুবচন করলাম। এইভাবে এক বচনের পরে কি করা যায় যে বহুত্ব জ্ঞাপক কিছু শব্দ যোগ করে আমরা বহুবচন করতে পারি। আবার ধরো যে এক বচনের এই শব্দটিকে যদি আমি দুইবার ব্যবহার করি তাহলেও বহুবচন হতে পারে। যেমন দেখো, লাল লাল লাল, ঠিক আছে, এই শুধু লাল এই শব্দকে যখন আমি কি করলাম? আবার দ্বিত্ব করলাম, অর্থাৎ দ্বিতীয়বার উচ্চারণ করলাম, এই লাল লাল কি হয়ে গেল? বহুবচন হয়ে গেল। যদি বলি লাল লাল ফুল, এই বাক্যে লাল লাল হচ্ছে কি করেছে? ফুলের বহুত্ব জ্ঞাপক যে বিষয় সেটি বুঝিয়েছে। আবার ধরো আমি যদি মূল শব্দটির আগে কিছু বহুত্ব জ্ঞাপক শব্দ যুক্ত করে আমি কি করতে পারি? যে বহুবচন করতে পারি। যেমন দেখো যে হরেক রকম প্রসাধনী। তাহলে এখানে এই হরেক রকম প্রসাধনীর আগে হরেক রকম যুক্ত করে আমি কি করলাম? যে বহুবচন করলাম। অথবা আমরা বলতে পারি যে বিস্তর সম্পদ বা বিস্তর টাকা পয়সা, এই বিস্তরটি আগে যুক্ত করে আমি কি করলাম? বহুবচন করলাম। এইভাবে এক বচন থেকে বহুবচন করার আরো কিছু নিয়ম আমরা পরবর্তীতে শিখে নেব। তো বন্ধুরা আসো আমরা আরেকটি বিষয় আমরা এখান থেকে শিখি, পক্ষ বা পুরুষ। রূপতত্ত্বের আরো একটি আলোচ্য বিষয় হচ্ছে পক্ষ বা পুরুষ। পক্ষ বা পুরুষ যে বিশেষ্য বা সর্বনাম বাক্যে কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাকে আমরা পক্ষ বা পুরুষ বলে থাকি। পক্ষ বা পুরুষ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথমে কি? বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। দুই হচ্ছে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ। তিন হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ। এই নাম পুরুষকে আবার আমরা প্রথম পুরুষও বলে থাকি। তাহলে পক্ষ বা পুরুষ একে তিন ভাগে ভাগ করা যায়। বক্তা পক্ষ বা উত্তম পুরুষ, যিনি বক্তা অর্থাৎ বাক্যে যিনি
বক্তার ভূমিকা পালন করে, সেই হচ্ছে বক্তা পক্ষ বা উত্তম পুরুষ। যেমন আমি তোমাদের গল্প শোনাচ্ছি, এখানে আমি বক্তা পক্ষ অর্থাৎ উত্তম পুরুষ। এরপরে আসো শ্রোতা পক্ষ। প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট অর্থাৎ আমার সামনে যারা আছে, প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট যে শব্দ সেটি হচ্ছে শ্রোতা পক্ষ, অর্থাৎ যারা শুনছে, আমি বলছি তোমরা যারা শুনছো তোমরা হচ্ছে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ। এরপরে মধ্যম পুরুষের যদি উদাহরণগুলো আমরা শিখতে চাই তাহলে কি, তুমি, তোমরা, ঠিক আছে, আপনি, আপনারা, এগুলো হচ্ছে শ্রোতা পক্ষ। এরপরে অন্য পক্ষ বা নাম পুরুষ। অনুপস্থিত যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ বা প্রথম পুরুষ। তাহলে বন্ধুরা, যেমন এটার উদাহরণে যদি আমরা যাই যে অন্য পক্ষ বা শ্রোতা পক্ষ, তাহলে কিভাবে, যে যদি আমি বলি তোমাদের যে তোমরা কি জানো তারা আজকে এই কাজটি করেছে, তাহলে এই বাক্যে তারা হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ। অথবা সে এই কাজের জন্য দায়ী, এই বাক্যে সে হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ। তো বন্ধুরা, আমরা গত পর্বে রূপতত্ত্বের কিছু অংশ শিখেছিলাম, আজকে বাকি আরো কিছু অংশ শিখে নিলাম। তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলে আশা করি এই রূপতত্ত্বের যে বিষয়গুলো আছে সেগুলো ভালো করে শিখতে পারবে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, নিজেরা সুরক্ষিত থাকো, পরিবারের সবাইকে সুরক্ষিত রাখো। আল্লাহ হাফেজ।